দ্রুত ফিরে আসবো খুড়ি। আর কাঁদিস না, এইভাবে তুই ভেঙে পড়লে আমি কিভাবে যাই বলতো? কথা দিচ্ছি তোর অসভ্য পুরুষ ঠিক দ্রুত ফিরে আসবে। কথাটা ইচ্ছেকে বলে ওঠে ধূসর, তবে চোখের কোণে জমা এক বিন্দু পানি নীরবে গড়িয়ে পড়ে ইচ্ছের আড়ালে। সেই পানি বলে দিতে থাকে যেন ইচ্ছেময়ী ধূসর মিথ্যা কথা বলছে, সে ফিরবে না, ফিরবে না, তার জীবন যে অনিশ্চিত। অন্যদিকে ইচ্ছে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে, শুধু ধূসরের বুকে মাথা রাখে নিঃশব্দে, শব্দহীন সম্মতি যেন দেয়। আপনার খুড়ি অপেক্ষা করবে, দ্রুত ফিরে আসবেন অসভ্য পুরুষ। দেখতে দেখতে বেশ কয়েকদিন পার হয়েছে। বাড়ির পরিবেশ আগের থেকে শান্ত। ইচ্ছের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এর মধ্যে। ধূসর চলে যাওয়ার 3 দিন পর থেকেই পরীক্ষা শুরু হয়ে টানা পরীক্ষা হয়েছে। আজকে শেষ পরীক্ষা। বাইরে আজকে মাথার উপর জ্বলন্ত সূর্য, তপ্ত রোদে লোকজন ঘেমে অস্থির। রাস্তার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো গরম বা ধাতব গন্ধ ছড়াচ্ছে, বাতাসে যেন আগুনের গন্ধ লেগে আছে। সারা রাস্তা ধুলো আর ঘামে স্যাঁতসেঁত হয়ে আছে। রাস্তার এক পাশে গাড়ির সামনে বুকে হাত গুজে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তৃণ। মাথায় রোদ পড়েছে সরাসরি, তবে নড়ছে না একটুও। সাদা শার্টটা ঘামে ভিজে শরীরে লেগে গেছে, রোদে চোখ কুঁচকে আছে, গা বেয়ে টপ টপ করে ঘাম গড়াচ্ছে, কিন্তু দৃষ্টিটা এক বিন্দুও নড়ে না। সামনের স্কুল গেট থেকে পরীক্ষা শেষ হওয়ার ঘন্টা বেজেছে কিছুক্ষণ আগেই। স্কুলের গেটের আশেপাশে অভিভাবক আর ছাত্র ছাত্রীদের ভিড়। তৃণ একটু উঁচু হয়ে গেটের ভেতরের দিকে তাকায় বারবার। সে এসেছে ঈশিতা আর ইচ্ছেকে নিতে। দুজনার সিট একসাথেই পড়েছে। এর মধ্যে তৃণ আর ঈশিতার ব্যাপারটা সবার জানা হয়ে গেছে, কোনো কিছু লুকানো যায়নি আর। তৃণও লুকাবার মানুষ নয়, তাই কেউ আর অবাক হয়নি, বরং সবাই খুশি বেশ। রোদে দাঁড়িয়ে থাকা অবস্থায় চারপাশের কোলাহল আর গরম বাতাসের মধ্যেও এক ধরনের অস্থিরতা লেগে আছে তৃণের ভেতর। চোখে মুখে যেন চাপা টেনশন, দাঁড়িয়ে থাকলেও যেন প্রস্তুত ছুটে যাওয়ার জন্য। পেছনে গাড়ির কাছে সূর্যের আলো ঝলসে উঠেছে, কাদের পাশ দিয়ে ঘাম গড়িয়ে নামছে তৃণের। গলার শিরাগুলো টান টান, দাঁত চেপে রেখেছে কোনো ভাবনা, কোনো ভয়, বা হয়তো ধূসর নামক অনুপস্থিতির ছায়া। অপেক্ষার প্রহর যেন আর কাটে না, শুধু সামনের গেটটা খুলে বের হবার অপেক্ষা। একটি মুখ, দুটি চেনা চেহারা, তবে তৃণের চোখ বারবার আটকে যাচ্ছে একটিতেই, যার জন্য তার রক্তে এই রোদও আজ সহনীয়, যার জন্য সে ধূসর নামক ভয়াল প্রতিপক্ষের সামনে দাঁড়াতে পারে নির্ভয়ে। এমন সময় ছাত্রছাত্রীর ভিড় ঠেলে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে ঈশিতা আর ইচ্ছে। বাইরের রোদ যেন তপ্ত লোহার মতো ঝাঁপিয়ে পড়ছে শরীরে, গরমে এক একটা নিঃশ্বাস যেন ভার হয়ে উঠেছে। ঈশিতার মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখে মুখে পরীক্ষার শেষ হবার একরকম প্রশান্তির রেখা। হালকা হাঁপাতে হাঁপাতে সে বলে, উফ, অবশেষে। আর কদিন যদি এমন গরমে কাটাতে হতো, আমি মরেই যেতাম শিওর। পরীক্ষা নামক বাস আর নিতে হবে না ইচ্ছে। ইচ্ছে চুপ করে হাঁটতে থাকে। ঈশিতার আনন্দ ওর মুখে কোনো প্রতিফলন ফেলে না, বরং কপালের উপর দিয়ে গড়িয়ে পড়া ঘামের ফোঁটার মতো বিষণ্ণতা জমে থাকে ওর চোখে মুখে। মন আজ ভারী, ঘন মেঘে ঢাকা আকাশের মতো। তুই কিছু বলছিস না কেন? ঈশিতা এবার ওর দিকে তাকিয়ে প্রশ্ন করে। ইচ্ছে থেমে নরম গলায় বলে, আজ 20 দিন হয়ে গেল ইস্যু ধূসর ভাই একবারও খোঁজ নেয়নি, একটা মেসেজ একটা ফোনও না। তুই বল, মানুষ কিভাবে পারে চুপচাপ থাকতে? ঈশিতার মুখের হাসি মিলিয়ে যায়। ইচ্ছের বুকের ভেতরটা কেমন করে ওঠে, চোখের কোণে জমে থাকা কষ্ট যেন এবার বেরিয়ে আসবে, কিন্তু না, নিজেকে আঁকড়ে ধরে সামলে নেয় ইচ্ছে। ইচ্ছে মুখ ঘুরিয়ে নেয়, গাল দুটো লালচে রং ধারণ করেছে গরমে। ঈশিতা হাত বাড়িয়ে ইচ্ছের কাঁধে রাখে। তুই মন খারাপ করিস না, ভাইয়া যা করছে তার কারণ নিশ্চয়ই আছে। আমি জানি ভাইয়াও তোকে ভীষণ মিস করছে। এমন সময় ভিড়ের ওপার থেকে হঠাৎ এগিয়ে আসে তৃণ। মাথায় সানগ্লাস তুলে
ঠোঁটে লেগে থাকা অদ্ভুত গম্ভীরতা নিয়ে বলে। গাড়ি দাঁড়ানো আছে ওইদিকে, তোমরা উঠো, গরমে আরো দাঁড়িয়ে থাকলে শরীর খারাপ করে ফেলবে। তৃণকে দেখে ইচ্ছে কিছুটা চমকে ওঠে, আর কথা বাড়ায় না। ঈশিতার সঙ্গে হাঁটা দেয় গাড়ির দিকে। সাদা কালার গাড়িটার দরজা খুলে তড়িঘড়ি করে দুজনেই ভিতরে উঠে বসে। ঠান্ডা এসির হাওয়ায় যেন শরীর একটু স্বস্তি পায়, কিন্তু ইচ্ছের মন তবুও ভার। একটু পরে তৃণ গাড়ির সামনে এসে চালকের আসনে বসে পড়ে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে একবার রিয়ার ভিউ মিররে তাকায়, চোখে এক ধরনের তীক্ষ্ণ দৃষ্টি। বনানীর নাম করা রেস্টুরেন্টের ভেতরটা রুচিশীল সাজে সজ্জিত। ছিমছাম আলো, নরম গানের সুর। সামনে একটা টেবিলে মুখোমুখি বসে আছে ঈশিতা ও ইচ্ছে। ঈশিতার ডান দিকে তৃণ। শেষ পরীক্ষা। পরীক্ষার পরে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ঈশিতা ও ইচ্ছেকে এই রেস্টুরেন্টে নিয়ে এসেছে তৃণ, ছোট উদযাপনের ইচ্ছে নিয়েই। তবে এখানেও ইচ্ছে চুপ করে বসে আছে, চোখ থাই স্যুপের উপর দিয়ে চলে গেছে জানালার উপারে। কোনো অজানা শূন্যতায় আটকে আছে দৃষ্টি। ঠোঁট দুটো সোজা রেখায় বাঁধা, চোখে অবসন্নতার আবরণ, কাঁধে যেন কোনো অদৃশ্য ভার। ঈশিতা আর তৃণ ইচ্ছের এমন উদাসীন আচরণ খেয়াল করে। ইচ্ছের উদাসীনতা কিছুটা কমানোর জন্য তৃণ টেবিলে রাখা মেনু কার্ড তুলে নিয়ে গলায় একরাশ আলতু উদ্দীপনা এনে বলে, ইচ্ছে কি খাবে বলো, অর্ডার দিই? অনেকক্ষণ হলো, এখনো কিছু অর্ডার দেওয়া হয়নি। তৃণের কণ্ঠস্বর ছিল কোমল, পরিপক্ক আর সদয়, যেন একান্ত মনোযোগে কারো ভাঙা ভেতরটা বুঝে যাওয়ার চেষ্টা। ইচ্ছে একটু চমকে তাকায় তৃণের দিকে, একটু মুখে হাসি টেনে বলে, তৃণ ভাইয়া আপনি অর্ডার দিন, তাহলেই হবে। ইচ্ছের গলা শান্ত, নরম, তবু যেন কোথাও একটা অদৃশ্য কাঁপন। শিষ্টতা রক্ষার এক প্রাচীন শৈলীতে বলা শব্দগুলো শুনে ঈশিতা একবার নিচু গলায় নিঃশ্বাস ফেলে। তৃণও যেন আর বলার মতো কিছুই খুঁজে পায় না, শুধু গভীরভাবে তাকিয়ে একবার ইচ্ছের মুখ দেখে, তারপর মেনু কার্ডের পৃষ্ঠা উল্টাতে থাকে। অবশেষে তৃণ অর্ডার দেয় ফ্রাইড রাইস, চিকেন স্যালাড আর ঈশিতার একরোখা পছন্দের কথা মাথায় রেখে তার জন্য বার্গার আর কোল্ড কফি। কিছুক্ষণ পর ওয়েটার ট্রে হাতে এসে খাবার টেবিলে দিয়ে যায়। ক্ষুধার তাড়নায় ঈশিতা বার্গার তুলে নেয়। প্রথম কামড়েই যেন কিছুটা স্বস্তি খুঁজে পায়। তৃণ নিজের দিকে এগিয়ে নেয় কোল্ড কফির গ্লাস, এক চুমুকে ঠোঁট ছোঁয়ায় সেই ঠান্ডা ধাতব স্বাদে। এরপর তৃণ ইচ্ছের দিকে তাকিয়ে বলে খাওয়ার জন্য। ইচ্ছেও বাধ্য মেয়ের মতো খাবার এগিয়ে নেয় নিজের সামনে। ইচ্ছে চুপচাপ চামচ তুলে ভাত মুখে তোলে এক লোকমা, কিন্তু গিলে ফেলতেই মুহূর্তের চেহারার রং বদলে যায়। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আসে, গলা পর্যন্ত উঠে আসে এক অদ্ভুত অস্বস্তি, ভেতরটা গুলিয়ে ওঠে, পেটটা যেন মোচড় দিয়ে ওঠে হঠাৎ। কোনো কিছু বোঝার আগে ইচ্ছে চেয়ার থেকে উঠে পড়ে, হন্তদন্ত হয়ে খাবার টেবিল ফেলে দিয়ে ছুটে যায় ওয়াশরুমের দিকে। বেসিন পর্যন্ত পৌঁছাতেই ইচ্ছের শরীর কেঁপে ওঠে। ইচ্ছে ঠোঁট কামড়ে এক ঝটকায় বমি করে দেয়, অথই তরলে গলা জ্বলিয়ে উঠে আসে, চোখে পানি, বুকের ভেতরটা খালি হয়ে যায় হঠাৎ। পেটে হাত চেপে ধরে আবার বমি করে ইচ্ছে। অনুভব হয় যেন পেটের ভেতরে সব কেঁপে কেঁপে উঠছে, নাড়ি ভুঁড়ি সব যেন বেরিয়ে আসবে ইচ্ছের, এমন অনুভব হতে থাকে। পেছন থেকে ঈশিতা দৌড়ে এসে ইচ্ছের কাঁধ জাপটে ধরে, শান্ত হ, একটু ধৈর্য ধর। ইচ্ছের হঠাৎ এমন কাজে ঈশিতাও বেশ ভয় পেয়ে যায়। অন্যদিকে বেশ কিছু সময় পর চোখে মুখে পানি ছিটিয়ে নিস্তেজ দেহ নিয়ে ইচ্ছে ওয়াশরুম থেকে বের হয়, ঈশিতার কাঁধে ভর দিয়ে কোনো মতে নিজের ভারসাম্য রেখে। পায়ে কাঁপুনি, মুখে লজ্জা আর কিছু একটা অজানা ভয়। শরীরে জোর পায় না ইচ্ছে, সকালে না খেয়ে এসেছিল, তার উপর এখন শরীর একদম ছেড়ে দিয়েছে। তৃণ ততক্ষণে টেবিলের পাশে দাঁড়িয়ে পড়েছে চিন্তায়। মেয়েটাকে নিয়ে বাড়ির সবাই এমনিতেই সারাক্ষণ চিন্তা করে, তার উপর এখন অসুস্থ হয়ে পড়েছে। ইচ্ছেকে সঙ্গে করে ঈশিতা সাথে করে এনে চেয়ার টেনে বসিয়ে দেয়। তৃণের দিকে তাকিয়ে ঈশিতা কিছু না বলে কেবল চোখ দিয়ে ইঙ্গিত করে বলে, ঠিক আছে, তেমন কিছু হয়নি।
এদিকে কাউন্টারে ভিড় কমে এলে বিল মিটিয়ে তৃণ আর এক মুহূর্ত দেরি না করে ঈশিতা আর ইচ্ছেকে নিয়ে গাড়িতে উঠে বসে। ঈশিতার কাঁধে মাথা দিয়ে ইচ্ছে ততক্ষণে চোখ বন্ধ করে ফেলেছে। শুধু মাঝে মাঝে তৃণ ড্রাইভের সাথে সাথে মোবাইলে কিছু টেক্সট পাঠায়। কিছুক্ষণ পরেই তালুকদার বাড়ির গেট পেরিয়ে বাড়িতে পৌঁছে যায়। তৃণ দরজা খুলে ইচ্ছেকে নামতে সাহায্য করে। একে একে সবাই বাড়িতে প্রবেশ করে। শুধু ইচ্ছে নিজের ঘরে যাওয়ার আগে তৃণ আর ঈশিতাকে বলে, এসব কারো কাছে বলার দরকার নেই। আমি সকাল থেকে কিছু খাইনি, তাই মাথা ঘুরেছে। এই জন্যই হয়তো বমি। টেনশন করার কিছুই নেই। তৃণ মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলে ইচ্ছে আর দেরি না করে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আর ঈশিতা তৃণের থেকে বিদায় নিয়ে সেও ইচ্ছের পেছনে পেছনে উপরে উঠে যায়। ততক্ষণে ইচ্ছে সোজা গিয়ে ধূসরের ঘরে ঢুকে পড়ে। যবে থেকে ধূসর আমেরিকা রয়েছে তবে থেকেই ইচ্ছে নিজের দুনিয়া বানিয়ে রেখেছে ধূসরের ঘরকে। ইচ্ছে ধীর স্থিরভাবে কাবার্ড খুলে ধূসরের একটি টি শার্ট বের করে আনে। ধীর নরম হাতে শার্টটার প্রতিটা ভাঁজ স্পর্শ করতে থাকে, যেন একে একে ধূসরের অস্তিত্বকে ছুঁয়ে যাচ্ছে। টি শার্টকে নিজের বুকে জড়িয়ে ধরে শার্টের অন্তুত্বে আটকে থাকা ধূসরের গন্ধটুকু গভীরভাবে টেনে নেয় নিঃশ্বাসে। মুহূর্তে ইচ্ছের চোখ বুঝে আসে, মনে হয় যেন ধূসর ভাই ঠিক এই মুহূর্তে তাকে জড়িয়ে ধরে আছে, সেই পুরনো ছায়ার মতো পরম যত্নে। হঠাৎ ইচ্ছের শরীরটা কেঁপে ওঠে। গলার কাছে দলা পাকিয়ে থাকা আবেগ আর ধরে রাখতে না পেরে শব্দ করেই কেঁদে ওঠে। আর চোখের পানি, সেই ফোঁটা দুটো যেন ব্যথা, অভিমান আর ভালোবাসার ঘন সংমিশ্রণ। ধূসর ভাই পাশে নেই, তবে রেখে যাওয়া প্রতিটি জিনিস এখন ইচ্ছের কাছে অমূল্য একমাত্র আশ্রয়। টি শার্টটা বুকের কাছে শক্ত করে জড়িয়ে ধরে ইচ্ছে ধীরে ধীরে শুয়ে পড়ে বিছানায়। শরীরটা ভালো না, সঙ্গে পরীক্ষা নিয়েও টান টেনশন, সব মিলিয়ে এক অজানা ক্লান্তি ইচ্ছেকে নিঃশেষ করে দিচ্ছে যেন। চোখ দুটো ভারী হয়ে আসে। মনের ভিতর ধূসরকে নিয়ে হাজারটা চিন্তা ঘুরে বেড়ালেও শরীর আর সায় দেয় না। কখন যে ঘুমিয়ে পড়েছে ইচ্ছে নিজেও টের পায় না। বুকের কাছে আঁকড়ে ধরা টি শার্ট যে বলে দেয় সেই মানুষটা কতটা গভীরভাবে মিশে আছে অষ্টাদশীর নিঃশ্বাসে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। এমন সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইচ্ছে নিচে নামে। শরীর এখন কিছুটা ভালো, তবে সব কিছু কেমন গন্ধ লাগছে ইচ্ছে নাকে। এসব ভাবতে ভাবতে ইচ্ছে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে থাকে। নিচে নেমে দেখে অর্ণবের বাবা আরমান সাহেবও তার সহধর্মিণী এসেছেন। তাহসিন আর অর্ণবের বিয়ে আগামীকাল। গায়ে হলুদ দিয়ে শুরু, এসব নিয়েই হলরুমে কথাবার্তা চলছে। আরমান সাহেবের স্ত্রী ইচ্ছেকে দেখতে পেয়ে বলেন, ইচ্ছে মা, কেমন আছিস? এভাবে শুকিয়ে গেছিস, খাওয়া দাওয়া ঠিক মতো কর। ইচ্ছে অপ্রস্তুত হেসে বলে, পরীক্ষার চাপে এমন হয়েছে আন্টি, আমি ঠিক আছি। আরমান সাহেবের স্ত্রীও আর কিছু বলে না। ইচ্ছেকে তিনি বরাবরই পছন্দ করেন। ভীষণ শান্ত শিষ্ট মেয়েটা, লাজুক আর নরম স্বভাবের। কিছুক্ষণ পর কথাবার্তা শেষ হলে অর্ণবের বাবা মা বিদায় নেন। অন্যদিকে তাহসিন, ইচ্ছে আর ঈশিতা একসাথে সোফায় বসে গল্প করতে শুরু করে। কালকের বিয়ে নিয়ে কী সব প্ল্যানিং শুরু করে দেয়। তালুকদার বাড়িতে আজ এক অন্যরকম উন্মাদনা। সকাল থেকেই সাজ রব, প্রতিটা কোণে যেন এক অদ্ভুত উত্তেজনা সুর। কাঁচা ফুলের গন্ধে চারপাশ মোমো করছে। বাতাসে লেগে আছে শুদ্ধতা আর অপেক্ষার হালকা ঝাঁজ। ডুপ্লেক্স বাড়িটির প্রতিটা দেয়াল, জানালা, বারান্দার সব কিছুতেই হলুদ রঙের ছোঁয়া। কারণ আজ তাহসিনের গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ির সামনে বিশাল লনে নির্মিত হচ্ছে হলুদের জন্য স্টেজ। ছাউনির নিচে ফুল আর কাপড়ের ঝালর দিয়ে তোরণ সাজানো হয়েছে। গাঁদা ফুলের মালা একে একে সাজিয়ে নিচ্ছে একদল কর্মী। কারো মুখে ক্লান্তি নেই, সবার মুখে শুধু ব্যস্ততা। সিঁড়ির রেলিং থেকে শুরু করে প্রবেশপথ পর্যন্ত প্রতিটি জায়গায় ফুলের কাজ দেখভাল করছেন দুই ভাই, রফিক আর ইনায়েত তালুকদার। নীরবতা ভেঙে রফিক এক শ্রমিককে কড়া গলায় বলে ওঠেন, ওই দিকের মালাগুলো একেবারে বাঁকা হয়ে আছে, ঠিক করে লাগাও। আমাদের বাড়ির মেয়ে, কোনো ত্রুটি চলবে না।
ইনায়েত পাশে দাঁড়িয়ে চোখ টিপে সব কিছু দেখে গলা ছেড়ে বলে ওঠে, ওই বাঁদিকে একটু আলো বাড়াও, সন্ধ্যা নামলে ওই অংশটা অন্ধকার হয়ে যাবে। অন্যদিকে রান্নাঘর দিক থেকে ধোঁয়া উঠছে। রান্না চলছে বিরাট আকারে। রুকসানা আর হৈমন্তী সামনে পেছনে ছুটোছুটি করছেন। কেউ রসুন খুঁজছে, কেউ পনিরের বক্স। সানা, দই কোথায় রেখেছিস? ফ্রিজের ভিতরে আছে ভাবি, এই সাইডে। রুকসানা দ্রুত জবাব দেয় হৈমন্তীকে। সব কিছুর মধ্যেও একটা চাপা অস্বস্তি যেন ভেসে বেড়াচ্ছে বাতাসে। বাড়ির ছেলে বাড়িতে নেই, অথচ বড় বোনের বিয়ে। এদিকে রফিক সাহেব একবার ছাদে গিয়ে চারিদিক দেখে নেমে আসে, মুখে একটা দুশ্চিন্তার রেখা। বড় ভাই, বেয়ারা ছেলেটা কোথায় গেল? সকালে ওকে বলেছিলাম গাড়ির ব্যবস্থা দেখতে। চিন্তা করিস না রাফু, আমি দেখছি। এই সাজের মধ্যে থেকেও কেউ কেউ একে অপরের চোখে অদ্ভুত বার্তা বিনিময় করে নিচ্ছে চুপি চুপি, নিঃশব্দে। বাড়ির মানুষজন ছাড়া আরও কিছু অপরিচিত মুখ দেখা যাচ্ছে ভিড়ে, যারা অনুষ্ঠান উপলক্ষে আজকে একত্রে। সব ব্যস্ততা হাসাহাসির মাঝেও তালুকদার বাড়ির আকাশে যেন ধীরে ধীরে জমে উঠেছে এক অজানা স্নায়ুচাপ। অন্যদিকে তাহসিনের ঘরে বসে ঈশিতা, রুহি আরও কাজিনদের সাথে মিলে তাহসিন গায়ে হলুদের ড্রেস বেছে নিচ্ছে। ব্যস্ত হয়ে চিন্তা করছে কে কোনটা পরবে, কোনটার সাজে বেশি ভালো মানাবে। রুহিও পাশে বসে নিজেদের সাজসজ্জা নিয়ে মতামত দিচ্ছে। ঘরটা আলো, রং আর কথাবার্তায় ভরা, তবে এই রঙিন ব্যস্ততার মধ্যে নেই একজন। এইদিকে গত রাত থেকে হঠাৎ করে ইচ্ছের গায়ে জ্বর এসেছে। কেউ এখনো ভালো করে জানে না কিছুই। ইচ্ছে বিছানায় গুটিয়ে শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। দরজাটা ভিড়িয়ে রেখেছে যাতে বাইরের শব্দ আর আলো জ্বর ঘোর শরীরে পৌঁছাতে না পারে। বিছানার পাশে রাখা পানির বোতল, ওষুধ সব কিছুই অবহেলায় পড়ে আছে। ইচ্ছে নিঃশব্দে তখনও গভীর ঘুমে, জ্বরের ঘুমে, যেন বাস্তবতা থেকে অনেক দূরে। তবে রুকসানা সকালবেলায় একবার মেয়েকে দেখতে এসে দরজা ঠেলে দেখে ঘরের ভিতরে নিস্তব্ধতা। কাছে গিয়ে দেখে ইচ্ছে গভীর ঘুমে, চাদর মুড়ি দিয়ে মুখটা একটু বের করে শুয়ে আছে মেয়েটা। রুকসানা স্নেহমাখা দৃষ্টিতে তাকায় মেয়ের দিকে। মুখের উপর হাত রাখলে হালকা জ্বরের ছোঁয়া বুঝতে পারে, কিন্তু ঘুম ভাঙবে ভেবে আর ডাকে না। আস্তে করে কপালে চুমু দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, দরজাটা আগের মতো ভিড়িয়ে দিয়ে। অন্যদিকে বিছানায় ইচ্ছে অচেতন শরীরে গড়িয়ে পড়েছে একদিকে, ঠোঁট নড়ে নড়ে ওঠে, চোখ বন্ধ। ঘুমের মধ্যে ফিসফিস করে কিছু বলে যাচ্ছে, অস্পষ্ট স্বরে ডাকছে কাউকে। কোথায় আপনি ভাইয়া? শ্বাস ভারী, কপাল ঘামে ভিজে আছে, যেন জ্বর ছেড়ে যাচ্ছে। চোখ দুটো বন্ধ থাকলেও ভ্রু কুঁচকে আছে ইচ্ছের। জ্বরের ঘোরে শরীর কাঁপছে। আমার ঠান্ডা লাগছে, একটু একটু জড়িয়ে ধরুন না। ঘুঙাতে ঘুঙাতে এক ধরনের আকুতি ভরা কণ্ঠে বলে ওঠে ইচ্ছে। ঘরটা নিঃশব্দ হলেও ইচ্ছের কণ্ঠ যেন তীক্ষ্ণভাবে ছুঁয়ে যায় বাতাসে। ধূসর আসবে না জেনেও জ্বরের ঘোরে নিস্তেজ ঠোঁট শুধু একটাই নাম নিয়ে ব্যাকুল, ধূসর ভাই। অনেক সময় পেরিয়ে গেলেও যখন ইচ্ছের হদিশ নেই তখন তাহসিন ইচ্ছের ঘরে আসে। ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকে বিছানার কোণে শুয়ে থাকা ইচ্ছেকে দেখে একটু থমকে যায়। একবার, দুবার, তিনবারের বেলা ডেকে তোলে ইচ্ছেকে। ইচ্ছে, ইচ্ছে, ও সোনা। শেষ ডাকে নিবু নিবু চোখে ইচ্ছে ধীরে তাকায় তাহসিনের দিকে। ইচ্ছের মলিন চেহারা দেখে তাহসিন এগিয়ে এসে হাত বাড়িয়ে ইচ্ছের কপালে রাখে। হাত ছুঁতেই যেন মুখটা কুঁচকে ওঠে গরম, বেশ জ্বর। ভেতরটা মোচড় দিয়ে ওঠে তাহসিনের। দ্রুত পাশে বসে পড়ে, ধীর স্থিরভাবে ইচ্ছেকে টেনে তুলে বসিয়ে দেয় নিজের পাশে। বাবু, তোর গায়ে তো ভীষণ জ্বর এসেছে, আর কাউকে কিছু না বলে শুয়ে আছিস কেন? তাহসিনের কণ্ঠে স্পষ্ট চিন্তার ছাপ। ইচ্ছে ধীর শান্ত গলায় জবাব দেয়, যেন নিজের ক্লান্তি লুকাতে চায়। আমি ঠিক আছি আপু, জ্বর হুট করে এসেছে, এই জন্য কাউকে বলার সুযোগ হয়নি। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তাহসিন চোখে চোখ রেখে চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, তাড়াতাড়ি নিচে আই, আমি মেডিসিন নিয়ে আসছি, খেয়ে মেডিসিন নিতে হবে। ভাই জানলে রাগ করবে। ইচ্ছে, তাড়াতাড়ি আইসো না। ইচ্ছে মলিন হাসে, মাথা নেড়ে বলে, আসছি।
তাহসিন কিছু না বলে এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর আস্তে পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ঘরে নিস্তব্ধতা নেমে আসে, বাইরে আলো ছায়া হয়ে জানালা দিয়ে ভেতরে পড়ছে। ইচ্ছে ধীরে বিছানার পাশে বসে, চোখের কোণায় জমা কিছু অজানা ভার চেপে ধরে। গায়ে জ্বরের তাপ, কিন্তু মনে হয় যেন অন্যরকম কোনো আগুনে সে গন্ধ পাচ্ছে। নিঃশব্দে নীরব একে একে পরপর 3টা গাড়ি থামে তালুকদার বাড়ির সামনে। ধূসর নেই, তবে বাড়িতে যেন ছেলের অভাব না হয়। এই ভাবনা থেকে তৃণ, রাদিফ আর তোফ নিজ নিজ কর্মস্থল থেকে টানা 3 দিনের ছুটি নিয়ে এসে হাজির। গাড়ি থেকে 4 ব্যক্তি নামে, একই ভঙ্গিমায়, পরনে ফর্মাল ড্রেস আপ, চেহারায় গম্ভীর ভাব। সামনে এগিয়ে আসেন ইনায়েত তালুকদার। ছেলের বন্ধু হলেও তাদের তিনি নিজের ছেলের মতোই স্নেহ করেন। কেমন আছো বাবা? ইনায়েত তালুকদার বলতেই তোফ এগিয়ে এসে হাসি মুখে সালাম দিয়ে বলে, ভালোই আছি আঙ্কেল। ধূসরের অনুপস্থিতি যেন টের না পান, তাই আমরা চলে এলাম। ইনায়েত তালুকদার কথাটি শোনা মাত্রই কেমন মুখ বিষণ্ণ করে ফেলেন, তবে সৌজন্যের খাতিরে মুহূর্তেই নিজেকে সামলিয়ে নেন। বাড়ির দিকে হাঁটা দেন 4 জনকে সঙ্গে করে। অন্যদিকে সবার সাথে কুশল বিনিময় শেষে 4 জন উপরে উঠে যায় ফ্রেশ হওয়ার জন্য। বাড়িতে তখন ব্যস্ততায় ভরা। অন্যদিকে ইচ্ছে মলিন চেহারায় ফ্রেশ হয়ে নিচে নামার সময় সিঁড়ি ঘোরাতেই হঠাৎ চোখে পড়ে আগত 4 জনকে। প্রথমে একটু ভরকে যায়, কিন্তু নিজেকে সামলে নিয়ে মাথা নিচু করে সালাম দেয়। ইচ্ছেময়ী, তোফ কৌতূহলে জিজ্ঞেস করে, কেমন আছো? তোমায় এমন লাগছে কেন? নিশ্চয়ই ধূসরের চিন্তায়, তাই না? তৌফের দুষ্টু হাসি দেখি ইচ্ছে খানিকটা লজ্জা পায়, তবে মুখে কিছু বলে না। ঠিক তখনই রাদিফ কোনো দিয়ে গুতা মেরে তৌফকে ঠেলে দেয়, কানে কানে বলে, শালা কখন কিভাবে কথা বলতে হয় জানিস না? বাচ্চা মেয়েটাকে লজ্জায় ফেলছিস কেন? তৌফ মুখ টিপে হাসে। ইচ্ছে অপ্রস্তুতভাবে বলে, ঘুম থেকে উঠেছি, এই জন্য এমন লাগছে ভাইয়া। বলেই দ্রুত নিচে নেমে যায়। ইচ্ছের গলার টোনে ক্লান্তি আর লজ্জার ছায়া স্পষ্ট। তূর্ণ আর তৃণ তখন চোখাচোখি করে হালকা মাথা নাড়ে। 4 জনের মধ্যে যেন ধূসরকে ঘিরে একটা অদৃশ্য শূন্যতা ঘুরপাক খাচ্ছে। ইচ্ছে চলে গেলে তোফ মুখ ভার করে রাদিফকে বলে, ধূসরের জন্যই এমন হয়েছে রে রাদীপ, শুধু শুধু আমায় গুতা দিলি। রাদিফ এক চিলতে হাসি দিয়ে বলে, ভাই, তুই মাঝে মাঝে নিজের মুখটা সামলে রাখ। তোর ওই কৌতূহলী একদিন বিপদ ডেকে আনবে। ধূসর যদি জানে ইচ্ছের পিছনে পড়েছিস, তোকে ঠান্ডা পানিতে চুবিয়ে রাখবে, আগের বারের মতো। তৃণ হালকা ভঙ্গিতে বলে, ছাড়, তুই তো জানিস। তৌফের মুখে ব্রেক নাই। ওর কথাগুলো যেন সরাসরি বুকের মধ্যে ঢুকে যায়। তূর্ণ তখন হঠাৎ গম্ভীর গলায় বলে, বাকি 3 জন মুহূর্তে চুপ হয়ে যায়। ধূসর যে খেলায় মেতেছে, এইখানে হয় জিত অথবা মৃত্যু ভেবেই কপালে যেন চিন্তার রেখা ফুটে ওঠে। 4 বন্ধু সিঁড়িতে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ নীরব হয়ে। ধূসর নেই, কিন্তু তার ছায়া যেন 4 বন্ধুর উপর ঘিরে রয়েছে। আর দেরি না করে যে যার ঠিক করা ঘরে ঢুকে পড়ে। কাজ করতে হবে, এখনো অনেক কাজ বাকি। বেলা গড়িয়ে সন্ধ্যা। বিকেলের গধূলি লালচে রং ছড়িয়ে ঘন অন্ধকার নেমে আসছে ধরণীর বুকে। তালুকদার বাড়ির লনের দিকে গানের আওয়াজ ভেসে আসছে, কখনো তাল মেলানো বিট, কখনো বা মাইকে ভেসে আসা 1 2 3 বলে সাউন্ড চেকের শব্দ। অনুষ্ঠান শুরু হবার অপেক্ষা যেন বাড়ির প্রতিটা কোণায় শ্বাস নিচ্ছে ধীরে ধীরে। তাহসিনের ঘরে পার্লারের মেয়েরা মিলেমিশে সাজিয়ে দিচ্ছে তাকে। হলুদ লেহেঙ্গার সাথে কাঁচা ফুলের সাজ, মাথায় জুয়ের মালা, গায়ে হালকা ব্লাশ, গোলগাল মুখে সাজটা ফুটে উঠেছে ঠিক যেন ছবির মতো। একবার তাকালেই বোঝা যায় আজকের দিনের সেই মূল ভূমিকা পালনের দায়িত্বে। পাশেই বসে আছে ঈশিতা, হলদে রঙের আজকে অনুষ্ঠানের সাথে মিলিয়ে পরনে লেহেঙ্গা, চোখে কাজল, ঠোঁটে গাঢ় লিপস্টিক। ঈশিতার সৌন্দর্য কম কিছু না। এর মধ্যেই হৈমন্তী ব্যস্ত পায়ে ঘরে ঢুকে, চোখে মুখে তাড়াহুড়ার ছাপ, কণ্ঠে হালকা উত্তেজনা। তাড়া দিতে হবে না মা, অনুষ্ঠান শুরু হবে তার কিছুক্ষণের মধ্যে। ঈশিতা হাসে, হাতের কাঁথায় আলতো হাত বুলিয়ে বলে, যাচ্ছি মা, আমরা রেডি।
একটু সময় দাও, শুধু আপুর শ্বাসটা শেষ হোক। তাহসিনের ঘর থেকে বের হয়ে হৈমন্তী এবার সোজা ইচ্ছের ঘরের দিকে রওনা দেয়। মেয়েটা কাল থেকে অসুস্থ, আবার সকাল থেকেই বমি করছে। দরজা ঠেলেই চোখে পড়ে নির্জন ঘর। হালকা আলোয় শুয়ে আছে ইচ্ছে, কপালের রং বিবর্ণ, চোখের নিচে গাঢ় ছায়া। একপাশে ভাঁজ করে রাখা হলুদ ড্রেসটা পরে আছে ঠিকই, কিন্তু ক্লান্তিতে চোখ বন্ধ। ধীর পায়ে এগিয়ে গিয়ে হৈমন্তী বিছানার পাশে বসে, কপালে হাত রেখে বলে, ইচ্ছে তৈরি হবে না? সবাই তো নিচে তোকে খুঁজছে। ইচ্ছে চোখ খুলে দুর্বল কণ্ঠে বলে, বড় মা, আমার মাথাটা ঘুরছে, একটু রেস্ট নিচ্ছি। হৈমন্তী আলতো করে কপালে হাত বুলিয়ে দেয়। কপাল ছুঁয়ে বুঝতে পারে মেয়েটার শরীরটা বেশ দুর্বল। একবার চুমু খায় মলিন গালে। মনের ভিতর চিন্তার ঘন ঘটা এই কদিনে মেয়েটা যেন অর্ধেক হয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। আচ্ছা, তুই একটু বিশ্রাম নে, আমি গিয়ে দেখি কি অবস্থা। তবে দ্রুত রেডি হয়ে নিস, কেমন? দূষর চলে যাওয়ার পর থেকেই ইচ্ছের সাথে হৈমন্তী আর খারাপ ব্যবহার করে না। ভিতরে ভিতরে কেঁপে উঠছে মনটা। হয়তো কিছু একটা ঘটবে, এমন এক অজানা আশঙ্কায় ভরে আছে হৈমন্তীর বুক। মেয়েরা হা মেলে তাকিয়ে আছে ডেকোরেশনের গেটের দিকে। কেউ কেউ তো কানাঘুষা শুরু করছে এরই মধ্যে। একজন কি ড্যাশিং, ওয়াও হ্যান্ডসাম বয়, এমন কথা মেয়েদের মধ্যে মুহূর্তেই ছড়িয়ে গেছে। এদিকে চারজন মূর্তিমান হলুদ রঙের পাঞ্জাবি ও সাদা প্যান্টে পরেছে। বলিষ্ঠ দেহ ডেকে আছে পাঞ্জাবিতে। এক কথায় চোখ ধাঁধানো। শরীরের গঠন, হাঁটার ভঙ্গি, চোখে চোখ রাখার দৃঢ়তা, সব কিছুতেই যেন আলাদা একটা অদ্ভুত ফুটে উঠেছে। রুহি তো হা করে তাকিয়ে আছে রাদিফের দিকে। লোকটাকে এর আগে তার ভাই জয়ের বিয়েতে দেখেছে, দুশোর ভাইয়ের সাথে। বেশ দেখতে, তবে সবসময় গোমরামুখ ভেবেই দূরে দূরে থাকতো। কিন্তু আজ যেন অন্য এক রাদিফ। ধবধবে হলদে পাঞ্জাবিতে, গাঢ় চোখ, নিঃশব্দ অথচ দৃপ্ত পা ফেলে হাঁটা। লোকটা হাঁটছে, আর তার সাথে যেন বাতাসটাও পর্যন্ত ছন্দ বদলে নিচ্ছে। রুহি নিজের অজান্তেই দীর্ঘশ্বাস ফেলে। মনে মনে নিজেকেই প্রশ্ন করে, ওই লোকটা সব সময় এমন ছিল নাকি আমি দেখতে ভুল করতাম? আর অন্যদিকে ঈশিতা তার প্রেমিক পুরুষের থেকে যেন চোখ সরাতেই পারছে না। তৃণের চোখে মুখে সেই চিরচেনা গম্ভীর্য। পায়ের চলাচলে ভয় আর সম্মোহন একসাথে ছড়াচ্ছে চারপাশে। ঈশিতা ভেতরে ভেতরে কাঁপছে, বুকের ভেতর উত্তাল ঢেউ তুলছে না বলা শত শব্দ। কিছু বলতে চায়, কিছু বলতে ভয় করে। তৃণ আজ বেশি দূরের মনে হয়, অথচ সবচেয়ে কাছের মানুষ ঈশিতার। ঠিক তখনই তৃণ চোখ মেরে বসে ঈশিতাকে। ঈশিতা ভ্যাবাচাকা খেয়ে তাকায় তৃণের দিকে, তারপর লজ্জায় মাথা নুয়ে ফেলে। মুখে একরাশ লাল রঙা রং এসে জমে, গালজোড়া রঙিন হয়ে ওঠে। শরীরের ভার যেন বাড়ে। আঁচলের প্রান্তটা হাতের মুঠোয় জড়িয়ে আঙ্গুল গোটাতে শুরু করে ঈশিতা। ঠোঁট কাঁপে, কিছু বলতে গিয়ে থামে। আর তৃণ যেন জানতো এমন কিছুই হবে। হালকা হেসে চোখ মেলে তাকায় ঈশিতার দিকে। মুখে তার সেই সহজ চাতুর্য, চোখে খেলা করে এক ধরনের দস্যি আগ্রহ। চার মূর্তির এই প্রবেশ যেন অনুষ্ঠানে নতুন ঢেউ তোলে। চারিদিকে আলো ছায়া, সবার চাহনি, ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা বিট, সবকিছু এক মুহূর্তের জন্য থেমে যায়। সবাই যেন শুধু তাকিয়ে আছে তাদের দিকে। চারটি চেয়ার ঘিরে চারজন বন্ধু, তৌফ, রাদিফ, তৃণ আর তূর্ণ। গল্পে মশগুল, গলায় টান টান কাজের ক্লান্তি হলেও চেহারায় তৃপ্তির ছাপ। সময় মতো পাওয়া সে এই মুহূর্তগুলোতেই যেন ছোটবেলার বন্ধুত্ব জেগে ওঠে। সামনে রাখা কোল্ড ড্রিঙ্কের গ্লাস, ঝকঝকে আলোয় আলোকিত ডেকোরেশনের জায়গা, আর পেছনে চলতে থাকা কোনো হিন্দি বিয়ের গান। স্টেজে তাহসিনকে ঘিরে মেয়ে ছেলেরা ফটোশ্যুট করতে ব্যস্ত। সব মিলিয়ে যেন মুহূর্তটা জমে উঠেছে। অন্যদিকে একটু দূরে দাঁড়িয়ে ঈশিতা আর রুহি দুজনেই চোখ রাখে এক দৃষ্টিতে তৃণের দিকে। রুহি হঠাৎ কানের কাছে ফিসফিস করে বলে, রাদীপ ভাইয়াকে আজকে বেশি হ্যান্ডসাম লাগছে, বল ইস্যু। ঈশিতা এক দৃষ্টিতে তাকায় ওর দিকে। মুখের ভাঁজ কপালে গিয়ে জমে।
চোখে মিশে রুক্ষতা। মেয়ের তো গতিবিধি ভালো না। রাফিদ ভাইয়ের সম্পর্কে কিছু জানিস তুই? রুহি অবাক হয়ে জিজ্ঞেস করে। মানে কি হয়েছে ওনার? ঈশিতা এবার গাল নামিয়ে চোখ গোল করে বলে। সে কে যদি জানিস তুই? রুহি কাঁপাকাঁপি শুরু করবি নির্ঘাত। শুধু সে না, বাকিগুলো একই আমার জানা মতে। এরা হাই সোসাইটি থেকে বিলং করা মানুষ, সাথে কর্মস্থল উচ্চপদস্থ ইউনিটের। মানুষটা বাহির থেকে যতটা ঠান্ডা, ভিতরে ততটাই অন্ধকার। কারো প্রেমে পড়ে গেলে সে মানুষ ধ্বংস করে হলেও নিজের করে পেতে চাইবে। রুহি ঠোঁট চেপে ধরে, গলা শুকিয়ে আসে। আচ্ছা তাই নাকি? উনি তো বেশ চুপচাপ, ভাবতে পারছি না। ঈশিতা হালকা হেসে মাথা নাড়ে। এই চুপচাপ চেহারাগুলোই সবচেয়ে বেশি ভয়ানক হয়। এই কথার মাঝেই দুজনাই থেমে যায়। সাউন্ড সিস্টেমের গান চলতে থাকে পেছনে, আর সামনে থেকে এগিয়ে আসে হলুদ রঙের কাজ করা লেহেঙ্গা পরা এক মেয়ে। মেয়েটার বুকের মধ্যে জড়ানো তুলতুলে খরগোশটা যেন আরও কোমল করে তুলেছে পুরো দৃশ্যটাকে। মাথার কপালে ছোট্ট টিপ, চোখে কাজল, ঠোঁটে হালকা গ্লস। মায়াবী চোখে তাকিয়ে থাকা সেই মুখটা যেন মুহূর্তেই থামিয়ে দেয় সময়। ঈশিতার মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, মাশাআল্লাহ। রুহি নিঃশ্বাস আটকে বলে, বারবি ডলের মতো লাগছে ওকে। ও হেঁটে আসছে আর যেন 4-5 থেমে গেছে। ঈশিতা চোখ নামিয়ে বলে, মেয়ে হয়ে নিজেকে মনে হচ্ছে ফিকে। ইচ্ছেকে তো সত্যি অসাধারণ দেখাচ্ছে আজ। রুহি চুপচাপ ইচ্ছের দিকে তাকিয়ে থাকে। দুজনার মনে একই কথা। মেয়েটাকে কেউ ছুতে পারবে না। ইচ্ছে যেন কোনো কাছের তৈরি অবয়ব। আলতো করে তাকাতেও ভয় লাগে, ভেঙে যাবে বলে। ঈশিতা নিচু গলায় ফিসফিস করে বলে, জানিস, দুর্জয় ভাই আজকে থাকলে চোখ সরাতো না। কোনো সূত্রও যদি ওর দিকে তাকাতো, আমার বিশ্বাস দুশোর ভাই চোখ উপড়ে ফেলতো। রুহি ফিসফিস করে উত্তর দেয়, তাই তো ভয় হয়। এমন ভালোবাসা যেন ভয়ঙ্কর হয়ে না দাঁড়ায় একদিন। তালুকদার বাড়ির পেছনে অন্ধকার অংশে দুই মানবী দাঁড়িয়ে। চারপাশ নিস্তব্ধ, শুধু সামনে লন থেকে ভেসে আসছে গানের আওয়াজ, তাও খুব ধীরে, যেন অনেক দূর কোথাও গান বাজছে। পেছনে ঝিলের ওপর পড়া বাড়ির মিটমিটে আলো পানির সঙ্গে মিশে গিয়ে এক অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করেছে। সেই আলো ঈশিতার মুখের ছায়া টের পাওয়া যাচ্ছে, এবং তার ছায়া গায়ে জড়িয়ে থাকা পুরুষটিরও। তৃণের হাত ঈশিতার কোমর জাপটে ধরে রেখেছে। তৃণের নিঃশ্বাস ধীরে ধীরে ঈশিতার ঘাড় ছুঁয়ে যাচ্ছে। গা ঘেঁষে দাঁড়ানো অবস্থায় দুজনার নিঃশ্বাস যেন একসাথে কাঁপছে। ঈশিতা ছটফট করছে, শরীর বাঁকিয়ে তৃণের আঁকড়ে ধরা হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। তৃণ, প্লিজ ছাড়ুন আমাকে। ঈশিতা ফিসফিস করে বলে, গলায় স্পষ্ট আতঙ্কের ছাপ। তৃণ নিজের মুখ একদম ঈশিতার কাছে আনে, চোখে ঘোর লাগা দৃষ্টিতে বলে, তুমি ভয় পাচ্ছ? কণ্ঠে এক ধরনের শীতলতা, যেন মৃদু উত্তাপের আড়ালে হিমশীতল ইঙ্গিত লুকিয়ে আছে। তুমি জানো, ভয়টা আসলে সবচেয়ে সুন্দর নেশা। ভয় পেলে মেয়েরা সত্যি কথা বলে। ঈশিতা কাঁপতে থাকে, ঠোঁট শুকিয়ে আসে তার। হাত বাড়িয়ে তৃণের বুক ঠেলে সরাতে গিয়ে বলে, আপনি এটা ঠিক করছেন না। এতগুলো লোক এখানে, আপনি পাগল হয়ে গেছেন। তৃণ হাসে, সেই হাসি ঠোঁট পর্যন্ত আসে। পাগল? হ্যাঁ, তোকে যখন ওই মাহাদি নামক পোকাটার পাশে দেখলাম, তখনই পাগল হয়ে গেছি। এত হেসে হেসে কথা বলার কি ছিল? তৃণের আঙ্গুল ঈশিতার চিবুকের নিচে এসে থামে। আলতো করে মাথা তোলে ঈশিতা। তুই জানিস না আমার কেমন লাগে যখন তোর মুখে আমি অন্য কারো নাম শুনি? তুই জানিস না কারো চোখে যদি তোকে দেখি আমি কেমন হতে পারি? ঈশিতা থেমে যায়, শরীর জমে যায় তৃণের কথায়।
শুধু নিঃশ্বাস বাড়তে থাকে। চোখ বড় হয়ে তাকিয়ে থাকে তৃণের দিকে। এদিকে তৃণ ঈশিতার মুখটা নিজের হাতের মুঠোয় ধরে উঁচু করে, নিজের কপাল এগিয়ে গিয়ে ঠেকিয়ে দেয় ঈশিতার কপালে। এক মুহূর্তের জন্য নিঃশব্দতা। ঈশিতাও তাকিয়ে আছে তৃণের চোখে। আর তৃণ গভীর গলায় বলে ওঠে, তোমাকে অনেক সুন্দর লাগছে ইস্যু। আমার যেখানেই বেহাল দশা সেখানেই তুমি অন্য ছেলের সাথে কথা বলতে পারো কিভাবে? আমি কিন্তু আমার জিনিস কারো নজর সহ্য করব না। তৃণের কণ্ঠে এমন এক দম বন্ধ করা মালিকানা যে ঈশিতা নিজেই কেঁপে ওঠে। গলার নিচে কেঁপে ওঠে চিবুক, শির দ্বারায় বয়ে যায় ঠান্ডা একটা শিরশিরানি। তবু ঈশিতা চুপচাপ মাথা নাড়িয়ে বুঝিয়ে দেয়, আর না, সে আর কোনো ছেলের সাথে কথা বলবে না। সে শুধু তৃণের ঠোঁটে ফুটে ওঠে ঠান্ডা একটা হাসি, সন্তুষ্ট এক হিংস্র স্নেহ। এক মুহূর্তে তৃণ শক্ত করে ঈশিতাকে নিচের বুকে জড়িয়ে ধরে, এক হাতে পেছন থেকে ওকে চেপে রাখে বুকের সাথে, অন্য হাতে মুখটা উঁচিয়ে ঈশিতার গালে পরপর কয়েকটা চুমু বসিয়ে দেয়, নরম কিন্তু জেদি উন্মাদনা মেশানো চুমু। ঈশিতা আর নিজেকে সামলে রাখতে পারে না, জোরে জাপটে ধরে তৃণের পাঞ্জাবিটা, যেন সেখানেই আশ্রয় খুঁজে নিচ্ছে, যেন এর বাইরে কিছু নেই তার জন্য। ভয়ে ভালোবাসায় দখলের কাছে নিজেকে সঁপে দেয়। এদিকে তৃণ জড়িয়ে ধরা অবস্থায় পাঞ্জাবির পকেট হাত ঢুকিয়ে কাঁচা ফুলের গাজরা বের করে ঈশিতাকে শক্ত করে জড়িয়ে ধরা অবস্থাতেই পিঠের দিক দিয়ে চুলে আলতো করে গাজরাটা পরিয়ে দেয়। নরম ফুলের গন্ধে ভরে যায় চারপাশ। ঈশিতা শ্বাস নিচ্ছে ধীরে ধীরে, পাঁজরের ভেতর কাঁপছে বুক। তৃণের ছোঁয়ায় নিজেকে হারিয়ে ফেলেছে আস্তে আস্তে, কিন্তু স্বেচ্ছায়। তৃণের এমন ছোট ছোট পাগলামির জন্য ঈশিতা তৃণকে ভালোবাসে, বারবার প্রেমে পড়ে। তৃণ ঈশিতার গাল ঘেঁষে ফিসফিস করে বলে, ভুলেও কারো দিকে তাকাবি না। প্রয়োজনে তোকে চুমু খাবো সময় অসময়, যাতে পুরো দুনিয়া ভুলে গেলেও শুধু তৃণ নামটা তোর মনে রাখবি। তৃণের এমন বাচ্চামোর কথায় ঈশিতা চোখ বন্ধ করে মাথা রাখে তৃণের বুকে। বুকে মাথা রেখে ধীরে শুধায়, ভালোবাসি আপনাকে তৃণমূল। তৃণ আর ঈশিতা এরই মধ্যে কান্নার আওয়াজ শুনতে পায়। দুজনেই থমকে দাঁড়ায়, একে অপরের দিকে তাকিয়ে কৌতূহলী একসাথে বাড়ির পেছন থেকে তালুকদার বাড়ির দিকে এগিয়ে যায়। ঈশিতার মুখে উদ্বেগের রেখা, তৃণের গলা শুকিয়ে আসে কিছু একটা ভয়ঙ্কর আন্তাজ করে। অন্যদিকে ডেকোরেশনের জায়গা ঠিক হলুদ সন্ধ্যার স্টেজের সামনে, সব আলো শোভা আর রঙিন শব্দ থেকে একটু দূরে এক কোণে রোকসানার কোলের ওপর নিস্তেজ অবস্থায় পড়ে আছে ইচ্ছে। গোলগাল চোখে ছোট্ট খরগোশটা ইচ্ছের আশেপাশে ঘুরপাক খাচ্ছে, একবার ইচ্ছের গা ঘেঁষে বসছে, একবার আবার নাক দিয়ে ঠেলে দেখছে, যেন বুঝে নিতে চাইছে কেন তার প্রিয় মানুষটা নড়ছে না। রোকসানার চোখ ফেটে পানি গড়াচ্ছে। ইচ্ছের মাথায় হাত বুলিয়ে কাপা কণ্ঠে বলে উঠছে, কিছু বল মা, চোখ খুল, একটা কথা বল মা। কিন্তু কোনো সাড়া নেই ইচ্ছের। কিছুক্ষণ আগেও সবার সাথে বসে গল্প করছিল, এখন হুট করে মেয়েটা অচেতন। ইতিমধ্যে সেখানে আত্মীয় স্বজন অতিথিরা একে একে জমা হতে শুরু করেছে। এনায়েত তালুকদার, রফিক তালুকদার, রাদীপ, তোফ, সবাই এক জায়গায় ভিড় জমিয়েছে। সবার মুখে আতঙ্ক, চাওয়া পাওয়ার বাহিরে এক অজানা ভয়। তাহসিন বিয়ের হলুদ সাজে ভারী পোশাক পরে ভিড় ঠেলে সামনে আসে, চোখে সরাসরি পড়ে বাবার দিকে। ইনায়েত তালুকদারের মুখ থমথমে, কিন্তু চোখে স্পষ্ট দুর্ভাবনা। বাবা, তাহসিন বলে ওঠে, গলা স্বর দৃঢ়, এভাবে রাখা যাবে না। দ্রুত ইচ্ছেকে ঘরে নেওয়ার ব্যবস্থা করো। সুস্থ জায়গায় হাওয়া বাতাস নেই এখানে। ইনায়েত তালুকদার তাকিয়ে থাকেন মেয়ের মুখের দিকে, যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছেন। তারপর মাথা নেড়ে উঠে দাঁড়ান। এদিকে তৃণ সামনে এগিয়ে আসে, আর এক মুহূর্ত দেরি না করে হাঁটু মুড়ে বসে পড়ে ইচ্ছের পাশে। এক ঝটকায় ইচ্ছেকে সাবধানে কুলে তুলে নেয়, রোকসানার কোল থেকে ইচ্ছেকে আলতো করে সরিয়ে নেয়, যেন কোনো ভাঙা কাজ জিনিস ছুঁচ্ছে।
তৃণ কোনো কথা না বলে মুখ নিচু করে 2 হাতে ইচ্ছেকে শক্ত করে জড়িয়ে তালুকদার বাড়ির দিকে হাঁটা দেয়। ঈশিতা এক পাশে দাঁড়িয়ে থাকে, হাতে মুখ চাপা দিয়ে কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু চোখের পানি থামছে না। পেছন থেকে লোকজন কানাঘোষা করে বলে, অন্য কেউ ফিসফিস করে জবাব দেয়। তাহসিন আবার বলে ওঠে, রাফিদ ভাই, তোপ ভাই, একটু সাহায্য করুন, ওরে ঘরে ওর জন্য বিছানার ব্যবস্থা করতে হবে। চল ঘর খালি করে দি, জানলাগুলো খুলে দি, হাওয়া লাগুক ওর গায়ে। রাদিফ কাঁধ নাড়ে, তারপর এগিয়ে গিয়ে তৌফকে বলে। তৃণ তখনও হাঁটছে, ইচ্ছেকে জড়িয়ে, চোখে মুখে দৃঢ়তা, কিন্তু গলার নিচে চাপা এক উত্তাপ যেন দাউ দাউ করে জ্বলছে। ইচ্ছের সঙ্গে কি ঘটেছে? ধূসরের ভাবনা মাথায় এলেই যেন গলা শুকিয়ে আসে। ওদের উপর ভরসা করে রেখে গেছে, অথচ মেয়েটা ভালো নেই, সব দিক থেকে যেন বিপদ জেঁকে বসেছে। তৃণের পেছনে ছোট খরগোশটা হঠাৎ দৌড়ে আসে, তালুকদার বাড়ির দিকেই ছোটে। তৃণের পায়ের কাছে ঘেঁষে এক টানা ঘুরতে থাকে। রুকসানা কিছুটা স্থির হয় সেই দৃশ্য দেখে, নিজের বুকের পাঁজরে হাত চেপে বসে। রফিক তালুকদার তখন ইনায়েতকে জিজ্ঞেস করেন, কোনো ডাক্তার ডাকা হয়নি এখনো? ইনায়েত তালুকদার মাথা নেড়ে বলেন, তাহসিন তো আছেই, এখনই দেখছে, ইচ্ছেকে চিন্তা করিস না। ঈশিতা তখন রুকসানার পাশে এসে বসে পড়ে, হাত ধরে রাখে চুপচাপ। কান্নার শব্দ, নিঃশব্দ প্রার্থনা আর সংখ্যায় মোরা মুহূর্ত, সব মিলিয়ে সময় যেন থেমে গেছে। রফিক তালুকদার থ মেরে বসে আছে, যেন সমস্ত শরীরটা পাথর হয়ে গেছে। তার পাশে ইনায়েত তালুকদার, চোখ দুটো বিস্ফোরিত হয়ে আছে, মুখে কোনো ভাষা নেই। 2 ভাই যেন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কোনো শব্দ নেই, নিঃশ্বাস পর্যন্ত ঠান্ডা হয়ে আছে ঘরের ভেতর। অথচ সেই স্তব্ধতার মাঝেও এক কোণে দাঁড়িয়ে, মুখে হঠাৎ উদ্ভট হাসি নিয়ে একা একা মেতে আছে হৈমন্তী। হাসছে সে, হেসেই চলছে, যেন সেই একমাত্র বুঝছে কি ঘটেছে, বাকিরা কেবল ছায়া। ঘড়িতে রাত ঠিক 12টা। বাড়ির পেছনের অংশে তাহসিনের গায়ে হলুদের সব আয়োজন গুটিয়ে নেওয়া শেষ। চারপাশে অনুষ্ঠান শেষে হালকা গুঞ্জন চলছে, কেউ বিদায় নিচ্ছে, কেউ আলতো গলায় কথা বলছে। অথচ এই পুরো প্রেক্ষাপটের এক পাশে ইচ্ছে ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে গার্ডদের মতো 4 জন পুরুষ, তূর্ণ, তৃণ, রাদিফ, তৌফ। 4 জনের চোখে মুখে এক ধরনের খুশির ঝলক থাকলেও ভেতরে ভেতরে একটা অজানা সংকোচ আর দুশ্চিন্তার ছায়া যেন ঘনীভূত হচ্ছে। চুপ করে থেকে শুধু একেবারে চোখাচোখি করছে। তৃণ একটু ঝুঁকে নিচু গলায় বলে, এমনটা তো হবারই কথা ছিল না। তূর্ণ ঠোঁট চেপে ধরে, কিছু বলার চেষ্টা করেও থেমে যায়। রাদি পেছনের দিকে তাকিয়ে নেয়, যেন কারো নজর পড়ছে কিনা যাচাই করছে। তৌফ ধীরে ধীরে বলে, তবে যা হয়েছে ভালো হয়েছে, এইবার অন্তত ফিরে আসুক। ঘরের ভিতর ইচ্ছে, পাশে বসে আছে তাহসিন আর রুকসানা। ইচ্ছের চোখ বন্ধ, শরীর নিস্তেজ, এখনো জ্ঞান ফেরেনি। নিস্তব্ধ মুখের দিকে তাকিয়ে থাকলেও মনে হচ্ছে হাজারটা কথা জমে আছে সেখানে। আর পাশে বসে থাকা রুকসানা আঁচলে মুখ লুকিয়ে কাঁদছে। এতক্ষণে পুরো পরিস্থিতি তার মস্তিষ্কে আঘাত হেনে গেছে, নিজেকে আর সামলাতে পারছে না। রুকসানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, 2 হাত একবার ইচ্ছের মাথায় বুলিয়ে দিচ্ছে, আবার আঁচলে মুখ গুজে কান্না চেপে রাখতে চাইছে। তার কাঁধ কাঁপছে, কান্না একদম গলার ভেতর থেকে বেরিয়ে আসছে। এই বাড়িতে একসাথে 2টা খুশির খবর এলো, কিন্তু এমন করে? তূর্ণ এবার ধীরে বলে ওঠে। রাদিফ নিচু স্বরে উত্তর দেয়, ও এখন যে অবস্থায় আছে ঠিক বুঝতে পারছিস না তুই। তৌফ একবার ঘরের দরজার দিকে তাকায়, তারপর আবার বন্ধুর মুখে চোখ রাখে। এতক্ষণ ঝিম মেরে বসেছিল ইনায়েত তালুকদার, চোখে এক অদ্ভুত প্রশান্তি, ঠোঁটের কোণে আলতো হাসি। হঠাৎ করে নিজের ভেতকার উচ্ছ্বাস যেন আর ধরে রাখতে না পেরে হেসে ওঠে একটা শান্ত গম্ভীর হাসি। পাশে বসা রফিক সাহেব চমকে তাকান বড় ভাইয়ের দিকে। ইনায়েত মুখ ঘুরিয়ে রফিকের দিকে তাকিয়ে বলেন, রাফু, আমি
জাদু হতে চলেছি। এক মুহূর্ত থেমে যেন নিজের বলাটা বিশ্বাসযোগ্য করে তোলার জন্য হাসি মুখে আবার বলেন, তোর এই মিষ্টি মুখ করাই চল। বাদরটা এতদিন ভালো একটা কাজ করছে। কি বলিস, যাওয়ার আগে আমাদের উপহার দিয়ে গেছে। রফিক সাহেবের মুখে বিস্ময়ের ছায়া। মুহূর্তে তিনিও হেসে উঠে বলেন, আর আমি নানু হচ্ছি ভাই। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরেন। এই পুরনো ঘর, পুরনো বারান্দা, পুরনো সম্পর্কগুলো যেন নতুন কোনো আলোয় জ্বলে ওঠে। এনায়েত হেসে বলে, ছানা, মিষ্টি নিয়ে আয়। সবাই নিচে চলো, আজকে আমাদের খুশির দিন। দুই ভাই সিঁড়ির দিকে এগিয়ে যেতে থাকে। পেছনে ফেলে যায় তাজ্জব হয়ে যাওয়া কয়েক জোড়া চোখ। আশেপাশে থাকা সবাই থমকে তাকিয়ে থাকে ওদের দিকে, যেন এই হঠাৎ ঘোষণা এমন কেউ আশা করেনি। রোকসানা চলে যায় মিষ্টি আনতে, আর বাকিরা কিছুটা চুপচাপ অবস্থায় দাঁড়িয়ে থাকে। এই সবের মধ্যে মুখ খুলে তূর্ণ নিচু স্বরে তৃণকে বলে। তৃণ মাথা জাকিয়ে সম্মতি জানায়। হ্যাঁ, জানাতে হবে। পকেট থেকে ফোন বের করে তৃণ ডিসপ্লেতে ধূসরের নাম দেখে দ্রুত SMS টাইপ করতে থাকে। Saifa is pregnant. You are going to be a father. Your unborn child is about to come into the world. সেন্ড বাটনে চাপ দিতেই ফোনটা এক মুহূর্ত থেমে যায়। তারপর স্ক্রিনে ভেসে ওঠে ফেল টু সেন্ড। তৃণ আবার চেষ্টা করে, বারবার চেষ্টা করেও একটাও মেসেজ যাচ্ছে না। তৃণের কপালে ভাঁজ পড়ে। চুপচাপ দাঁড়িয়ে থাকা রাদীপ ওর পাশে এসে দাঁড়ায়, চোখে রাখে তৃণের ফোনের স্ক্রিনে। কি হলো? তৃণ ভ্রু কুচকে বলে, মেসেজ যাচ্ছে না, ফোনেও কন্ট্যাক্ট হচ্ছে না। এমন তো কখনো হয় না। রাদীপ শান্ত গলায় বলে, হয়তো ব্যস্ত আছে ধূসর, পরে দেখবে, চিন্তা করিস না। তৃণ ম্লান হাসে। হ্যাঁ, হয়তো। রাদীপ তূর্ণর দিকে তাকিয়ে হালকা হাসে। চল নিচে যাই, এখন ইচ্ছের স্পেস নিড, সবাইকে তো সামলাতে হবে। তিনজন ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে যায়। উপরে থেকে নিচে নামার সেই যাত্রায় কারো মুখেই আর আগের উচ্ছ্বাস নেই। এনায়েত আর রফিকের খুশি যেমন পুরো বাড়িটাকে আলোয় ভরিয়ে ফেলেছে, ঠিক তেমনি সেই আলোয় কোথাও যেন এক টুকরো ছায়াও জেগে উঠেছে। একটা অদৃশ্য প্রশ্ন, একটা অশান্ত সংকেত। আয়নার সামনে দাঁড়িয়ে আছে ইচ্ছে। নিঃশব্দ ঘরের নিঃসঙ্গতাকে যেন ভেঙে দিতে চায় তার থেমে থাকা চোখ। বাইরে সকালের মিষ্টি আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। গতকালকের গায়ে হলুদ শেষে আজ তাহসিনের বিয়ের দিন। ইচ্ছে দৃষ্টি তখনও দেয়ালের সাথে লাগোয়ান আয়নার দিকে স্থির। পরনে ধূসরের সাদা শার্ট, বড় ঝোলা। ইচ্ছের হাঁটু ছড়িয়ে গেছে। দু হাতে শার্টটা গুছিয়ে একটু খোলা পেটের দিকে তাকায় সে। খুশি মনে পেটের কাছে দুইটা বাটন খুলে ফেলে। পেটের একটু অংশ এখন দৃশ্যমান। নিঃশ্বাস ফেলতেই বুক থেকে ঢেউ নেমে আসে উষ্ণ আবেগ মাখা পেট অবধি। সেখানে ইচ্ছে পরম যত্নে হাত বুলাতে থাকে, এক দৃষ্টি পেটের দিকে। সেখানে বাসা বাঁধা কারো অস্তিত্বকে অনুভব করে। আর সেই অসভ্য পুরুষের অনাগত সন্তানের মা হতে চলেছে সে। শরীরে একরকম কাঁপুনি দিয়ে ওঠে, কিন্তু সেটা ভয় থেকে নয়, এক ধরনের আবেশ আর বাস্তবতাকে মেনে নেওয়ার অনুভব থেকে। মাতৃত্ব বুঝি এমনই কিছু যে অনুভবের কাছে সব আবেগ পরাজিত হয়। এই অষ্টাদশী মেয়ে কেমন একদিনেই বড় হয়ে গেছে, যেন শরীর নয় আত্মাই এখন ভারী হয়ে উঠেছে। চোখ দুটো নরম হয়ে আসে, ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি। কল্পনায় এক ধরনের স্বপ্ন খেলে যায়। ধূসর নিজের উষ্ণ হাতে এই পেটটায় রেখে বলেছে, এইখানে আমার পৃথিবী আছে। ইচ্ছে কল্পনায় হারিয়ে যায়। হঠাৎ ঈশিতার ডাকে হুঁশ ফিরে আসে। দরজার কাছে দাঁড়িয়ে আছে ঈশিতা, হাতে খাবারের প্লেট, মুখে একরাশ ক্লান্তি, তার মাঝেও চিরচেনা আদর। ইচ্ছে ঈশিতাকে দেখে তড়িঘড়ি করে শার্ট দিয়ে পেট ঢেকে ফেলে। শরীর সোজা করে আয়নার দিকে থেকে পেছন ফিরে দাঁড়ায়। ঈশিতা প্লেট রাখে, চোখ ইচ্ছের দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, দ্রুত খাবার ফিনিশ করা চাই। একটু যদি অনীহা দেখেছি মাকে কিন্তু ডেকে নিয়ে আসবো। আমার সোনাদের কষ্ট দিবি না একটু।
বলে দিলাম বলে ঈশিতা মুখ বাঁকিয়ে ইচ্ছেকে টেনে ধরে বিছানায় বসিয়ে দেয়। জুসের গ্লাস এগিয়ে দেয়। ইচ্ছেও খুশি মনে গ্লাস হাতে নেয়। গলায় একরাশ দ্বিধা নিয়ে আস্তে করে বলে, উনি জানে ইস্যু আমি মা হতে চলেছি। ঈশিতার মুখ মুহূর্তেই কালো হয়ে আসে। ইচ্ছের মন ভালো রাখার দায়ে মিথ্যা বলে ওঠে, ভাইয়া অনেক খুশি। ইচ্ছে দ্রুত তোর সাথে কথা বলতে চাই, আর বাড়ি আসবে খুব তাড়াতাড়ি। ইচ্ছে কিছু বলে না। কয়েক মুহূর্ত চুপ থেকে জিজ্ঞেস করে, তুই মিথ্যে বলছিস না তো? ঈশিতা কাপা কণ্ঠে বলে, না তো। ইচ্ছে গলা নামিয়ে ফেলে, ঠোঁট কেঁপে ওঠে, তারপর গলা ধরে যায়। আমি জানি উনি ফোন ধরেনি, আমাকে মিথ্যা আর বলতে হবে না। বলেই হঠাৎ করে কাঁদতে শুরু করে ইচ্ছে। গলা ধরে আসে, চোখের পানি গড়িয়ে পড়ে গাল বেয়ে। ঈশিতা মুখ শক্ত করে বসে পড়ে পাশে, দুই হাত দিয়ে ইচ্ছের হাত ধরে বলে, তুই এখন কাঁদবি না প্লিজ। তোকে কাঁদতে দেখলে আমিও কাঁদবো। তুই জানিস না তুই কত শক্ত। তুই একা না, আমরা সবাই আছি। ইচ্ছে শুধু কাঁদে, বুকে একরাশ বোঝা, চোখে না বলা কত কথা। আর ঈশিতা ফুপিয়ে ওঠা ইচ্ছেকে বুকের মধ্যে টেনে নেয়। এক বোন আরেক বোনকে শক্ত করে রাখে, যদিও তারা দুজনেই জানে এই মুহূর্তে তাদের অসহায়তা সবচেয়ে বেশি। সত্যি। এইদিকে তাহসিন ধীর পায়ে ঘরে ঢুকে, হাতে মেডিসিন। ঢুকে যা দেখে চোখ মুহূর্তে রক্তিম হয়ে ওঠে। ইচ্ছে আর ঈশিতা একসাথে বসে। ইচ্ছে ঈশিতাকে জড়িয়ে ধরে কাঁদছে। দুজনার কান্নার সুর যেন একসাথে মিলিয়ে গেছে। নিঃশব্দ অস্থিরতায় ছড়িয়ে পড়েছে ঘরের কোনায় কোনায়। এই তোরা এভাবে কাঁদছিস কেন? কোনো জবাব আসে না। তাহসিন দম নিয়ে কড়া স্বরে বলে ওঠে, চুপ করো দুজন। এখন কান্না করলেই ওর শরীর আরো খারাপ হবে। তাহসিনের কণ্ঠের কঠোরতায় কাজ হয়। ঈশিতা মুখ নিচু করে চোখে মুখে চোখ মুছে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ইচ্ছেও কাঁপতে থাকা ঠোঁট কামড়ে ধরে, কেবল চোখ বন্ধ করে বসে থাকে। তাহসিন গভীর চোখে ঈশিতার দিকে তাকিয়ে বলে, তুই এখন বাহিরে যা, ওর সাথে আমার দরকার আছে। ঈশিতা কিছু বলতে গিয়েও চুপ, ঘর থেকে বেরিয়ে যায়। ঈশিতার পায়ের শব্দ মিলিয়ে গেলে তাহসিন ট্রেটা বিছানার পাশে রাখে। তারপর ইচ্ছের সামনে এসে নরম স্বরে বলে, খাবারটা শেষ কর, তারপর মেডিসিন নিতে হবে। ইচ্ছে কথা না বলে নিঃশব্দে হাত বাড়ায়। তাহসিন নিজে হাতে খাইয়ে দেয় একে একে চামচে করে। একটুও বিরক্তি নেই চোখে মুখে, বরং এক অদ্ভুত স্থিরতা। সব খাওয়া শেষ হলে তাহসিন গ্লাসে পানি এনে ইচ্ছের হাতে মেডিসিন ধরিয়ে দেয়। ইচ্ছে দেরি না করে সেটা খেয়ে নেয়, কিন্তু তবুও তাহসিন থেমে থাকে না। সেদিন পিলটা খাসনি কেন? ইচ্ছে চমকে যায়, চোখ বড় হয়ে যায় মুহূর্তেই। হাতের আঙ্গুলগুলো একসাথে মুঠো করে ফেললেও মুখে কোনো কথা আসে না। তাহসিন তাকিয়ে থাকে ইচ্ছের মুখের দিকে, বুঝতে পারে তার আন্তাজ কাজ করেছে। সেই দিন ইচ্ছে পিলটা খায়নি। ভেবেছিলি বুঝতে পারবো না? তাহসিন চোখে মুখে গভীরতা এনে কথা বললেও মনে মনে ভীষণ খুশি। এদিকে ইচ্ছে মুখ ঘুরিয়ে নেয়, চোখের কোণা গরম হয়ে আসে বারবার। তাহসিন ধীরে উঠে দাঁড়ায়। ইচ্ছে অপ্রস্তুত হয়ে পড়েছে বুঝতে পেরে। তারপর আর কিছু না বলে কেবল বলে, নিজের যত্ন নিস ইচ্ছে। কেন এই কাজটা করেছিস জানি না, তবে বাড়ির প্রত্যেকে তোদের স্বাভাবিক আচরণে খুশি। ইচ্ছে ধীরে মাথা নাড়ে। তাহসিন ঘর থেকে বেরিয়ে গেলে ইচ্ছে চোখ বন্ধ করে। বুকের ভেতর জমে থাকা ভয় আর লজ্জা নিয়ে নিঃশব্দে শুয়ে পড়ে। বর এসেছে, বর এসেছে। দোতলার ঘর জুড়ে যেন হঠাৎ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দরজা ঠেলে হাঁপাতে হাঁপাতে ঢুকে পড়ে ঈশিতা। কপালে বিন্দু বিন্দু ঘাম, কণ্ঠে চঞ্চলতা। হাঁটুতে ভর দিয়ে সোফায় বসে পড়ে। তারপর মুখ তুলে হাঁপাতে হাঁপাতে বলে, আপু বর এসেছে, নিচে সবাই যাচ্ছে। ইচ্ছে রুহি তাড়াতাড়ি চল। ঘরের একপাশে আয়নার সামনে বসে থাকা তাহসিন লজ্জায় রাঙা হয়ে যায় মুহূর্তেই। কাচের আয়নাতেই নিজেকে একবার দেখে নেয়। গায়ে শাড়ির নকশার মতোই তার চোখে মুখেও যেন লালিমা ছড়িয়ে পড়ে। ঠোঁটের কোণে মৃদু হাসি, চোখে জল জ্বলে উচ্ছ্বাস। এতক্ষণ ধরে যেভাবে ধৈর্য ধরে সাজতে বসেছিল সেই
সব সংযম যেন এক নিমিষে ভেঙে যায়। পাশে বসে ইচ্ছে, তাকেও সাজিয়ে দেওয়া হয়েছে সযত্নে। লাল আর সোনালি জরির কাজ করা শাড়িতে ইচ্ছের গায়ের রং যেন আরও বেশি ঝলমলে লাগছে। সিথি করে খোলা লম্বা চুলগুলো পিঠ জুড়ে ঢলে পড়েছে, আর চুলের মাঝে গুজে দেওয়া তাজা লাল গোলাপ যেন পুরো দৃশ্যটাকে ছবির মতো করে তুলেছে। বর এসেছে শুনে ইচ্ছে থমকে যায় এক মুহূর্ত, তারপর নিজেই বুঝে ওঠে, হ্যাঁ এবার নামতে হবে। রুহি হাত বাড়িয়ে দেয় ইচ্ছে। রুহির হাত ধরে উঠে দাঁড়ায়, চোখে মুখে আনন্দ, কিন্তু কোথাও যেন এক টুকরো অজানা কাঁপুনি লুকিয়ে। ইচ্ছে রুহির হাত ধরে ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই হৈমন্তী ঢুকে পড়ে হাতে একখানা খাবারের প্লেট নিয়ে। দুজনকে দেখে একটু ভ্রু কুঁচকে তাকায়, তারপর না কিছু বলে ইচ্ছের হাত ধরে টেনে নিয়ে গিয়ে তাহসিনের পাশে বসিয়ে দেয়। হৈমন্তী নিচু হয়ে তাহসিনের চোখে চোখ রেখে মৃদু স্বরে বলে, বিয়ের কাজ সম্পূর্ণ হতে অনেক দেরি হবে, এখন তুই একটু খেয়ে নে। তাহসিন মায়ের কথায় মাথা নাড়িয়ে হা করে। হৈমন্তীর নিজের হাতে ভাত মেখে প্রথম লোকমা তুলে দেয় মুখে। স্নেহ ভরা সেই দৃশ্য দেখে ইচ্ছে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই হৈমন্তী ইচ্ছের দিকে ফিরে তাকায়। কোনো ভূমিকা ছাড়াই পরের লোকমা ভাত তুলে দেয় ইচ্ছের মুখের সামনে। হা কর। ইচ্ছে হঠাৎ থেমে যায়, চোখে একরাশ অস্বস্তি নিয়ে বলে, আমার ক্ষুধা নেই বড় মা। হৈমন্তী মুখ শক্ত করে এবার সোজাসুজি ধমকে সুরে বলে ওঠে, তোর ক্ষুধা নেই, তবে আমার নাতি নাতনির তো ক্ষুধা লেগেছে, চুপচাপ হা কর তো, ইচ্ছে কথা বাড়াস না। ইচ্ছে প্রথমে মুখ ঘুরিয়ে নেয়, ঠোঁট চেপে রাখে কিছুক্ষণের জন্য, যেন নিজের আবেগ আটকে রাখতে চায়। তারপর হঠাৎ মুখ ঘুরিয়ে বলে, বড় মা কি শুরু করেছো বলো তো? কাল থেকে আমাকে তোমরা খাওয়ার উপরে রেখেছো। গলায় চাপা অভিমানের সুর স্পষ্ট হলেও চোখে যেন একরাশ লজ্জা। হাতটা পেটে নামিয়ে রাখে, নিঃশব্দে শ্বাস নেয়, তারপর নিচু গলায় আরও বলে, ওরা তো ছোট এখনো, ওদের ক্ষুধা লাগেনি, এমন জোর করে খাওয়ানোর কি দরকার? হৈমন্তীর রুদ্র কণ্ঠে কথাগুলো বেরিয়ে আসে, তবে তাতে একরকম স্নেহ লুকানো। ইচ্ছে তার বড় মার চোখের দিকে এক ঝলক তাকায়, তারপর কিছু না বলে মুখ নামিয়ে নেয় প্লেটের দিকে। গাল ফুলে উঠেছে অভিমানে, কিন্তু কিছু না বলে খাবার মুখে তুলে নেয় আর নিজের অস্বস্তিটুকু গিলে ফেলতে চেষ্টা করে। ঈশিতা পাশে বসেছিল, হঠাৎই রাগে মুখ গোমরা করে বলে ফেলে, শুধু তাহসিন আপু আর ইচ্ছেকেই খাওয়াও, আমি তো কেউ না এই বাসার। ঈশিতার অভিমান যেন ঠিকরে বেরোয়। হৈমন্তী মেয়ের কথায় হেসে ওঠে, তারপর প্লেটে আর একটু তরকারি তুলে নিয়ে বলে, হিংসুটে তো ছিলে না এসব, আমার দুই মেয়েকে খাওয়ানো দেখে এমন হিংসে করছিস, আয় হ্যাঁ কর। ঈশিতা মুখ ভার করিয়েছিল, তবে মায়ের হাসি দেখে হেসে ফেলে, তারপর আবার চুপচাপ খেতে শুরু করে। রুহি এতক্ষণে কিছুই বলেনি, মুখটা কুঁচকে বসেছিল। হঠাৎ চোখে পানি নিয়ে বলে ফেলে, আর আমায় কেউ খাওয়ায় না কেন? এইবার হৈমন্তী উঠে গিয়ে কান্নারত মেয়েটার মুখে নিজ হাতে খাবার তুলে দেয়। রুহির চোখের পানি শুকিয়ে যায়, মুখে তৃপ্তির হাসি। বাড়ির ভেতরে এমন শান্ত দৃশ্য, এমন মমতার মুহূর্ত, আর বাইরে চিল্লাচিল্লির আওয়াজ যেন এখানকার আবহ থেকে আলাদা এক জগৎ। চারিদিকে রাত ঘনিয়ে এসেছে, আকাশ জুড়ে জ্বলজ্বলে তারা। ঢাকার মধ্যে অর্ণবদের বাড়ি হওয়ার কারণে বিয়েটা রাতে সম্পূর্ণ করা হয়েছে। বাড়ির চারপাশে আলো ঝলমল করছে, তবুও যেন কোথাও এক অদৃশ্য বিষণ্ণতা জমে আছে। উৎসবের শেষ ভাগে এসে প্রতিটি হাসির আড়ালে যেন লুকিয়ে আছে অশ্রুভেজা বিদায়। তাহসিন একপাশে দাঁড়িয়ে আছে, চোখ লাল হয়ে উঠেছে অনেক আগেই। পাশে হৈমন্তী দাঁড়িয়ে আছে, স্পষ্ট বোঝা যায় কতটা বেদনার ভেতর দিয়ে তিনি যাচ্ছেন। তাহসিন হৈমন্তীকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, যেন সেই জড়ানোতেই সব কিছু বলে দিতে চাইছে, ভালোবাসা, কৃতজ্ঞতা, প্রতিশ্রুতি আর অব্যক্ত যন্ত্রণা। অর্ণব কাছেই দাঁড়িয়ে, মাথায় পাগড়িটা খুলে হাতে ধরে রেখেছে, মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট। তাহসিনের কান্না সহ্য করতে পারছে না সে, বারবার তাহসিনের দিকে তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে নিচ্ছে, যেন চুপ করে বলছে, ভাই শক্ত থাক।
তাহসিন এবার মাকে ছাড়ে। হৈমন্তী চোখে পানি নিয়েই তাহসিনের মাথায় হাত রাখে। তারপর একে একে পরিবারের সবার কাছে এগিয়ে যায় বিদায়ের জন্য। প্রতিটি আলিঙ্গন, প্রতিটি বিদায়ী বাক্য যেন জমে উঠেছে একটি ছোট্ট জীবনের হাজারো অনুভব। সবশেষে তাহসিন এসে দাঁড়ায় ইচ্ছের সামনে। ইচ্ছে চুপচাপ দাঁড়িয়েছিল এতক্ষণ, তার কান্না যেন থামছে না। তাহসিন এক হাত দিয়ে ইচ্ছের মুখটা তুলে নেয়, তারপর নিঃশব্দে নিজের বুকে টেনে নেয়। তাহসিন কিছু না বলে চুপ থাকে কিছুক্ষণ, শুধু শক্ত করে জড়িয়ে রাখলো তার ছোট্ট বোনটাকে। ইচ্ছেও এভাবে দু হাতে তাহসিনকে আঁকড়ে ধরে, যেন বলছে